ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই হয়রানি আর ভোগান্তির শিকার যাত্রীরা। পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলছে পরিবহন মালিক সমিতি ও পুলিশ। শুষ্ক মৌসুমে পানি এসে পড়ায় যমুনায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীপাড়ের মানুষের রাত কাটছে নির্ঘুম, কোনো উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের। নগরীর উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগে নগরবাসী। অপচয় হয় বিপুল অর্থের, সংকট উত্তরণে উদ্যোগ নেওয়ার কথা বলছে দুই সিটি কর্পোরেশন। লোকবল সংকট সহ নানা কারণে দেশে ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের। আক্রান্তের ৮০% বেশি পার্বত্য অঞ্চলে। এবং কন্টেইনার হ্যান্ডলিং এ রেকর্ড গড়ার মধ্য দিয়ে ১৩০ বছরে পা রাখল চট্টগ্রাম সমুদ্র বন্দর। সক্ষমতা বাড়াতে দরকার আধুনিক যন্ত্রপাতি, মত ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নেমেই গন্তব্যে যেতে নিদারুণ হয়রানি আর ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দীর্ঘ অপেক্ষার পর বাস কিংবা সিএনজি অটোরিকশা পাওয়া গেলেও গুনতে হয় দ্বিগুণেরও বেশি ভাড়া। কারণ অনুসন্ধানে দেখা যায় পুলিশের নামে চাঁদাবাজি, গাড়ির হেলপার ও চালকদের অতিরিক্ত মুনাফার লোভে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পরিবহন মালিক সমিতি বলছে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। ফয়সাল মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এস.এম. সালাউদ্দিন। নজরুল ভাই, একটু কথা বলি। একটু দেখলাম এই যে মাত্র আপনার হাতে টাকা আছে, সিএনজি টাকা দিয়ে গেল, কেন নিচ্ছেন? ডিউটি করে টাকা ডিউটি করে তো সরকার আপনাদেরকে সরকার তো আপনাদেরকে টাকা দেয়, বেতন দেয়, তাহলে ওদের কাছ থেকে কেন নিচ্ছেন? না, পেশা দেয়নি তো, আর কাজ যায়ও না। আমি দেখছেন না, দেখলাম ওখান থেকেও দেখলাম আপনি টাকা নিচ্ছেন, সিএনজির সামনে দাঁড়িয়ে আছেন, টাকা নিচ্ছেন, এখনো আপনার হাতে টাকা দিয়ে গেল, আপনার হাতে এখনো টাকা আছে, কেন নিচ্ছেন? সরি ভাই, আর নেব না। পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজির অভিযোগ নতুন নয়, তবে এই পুলিশ সদস্যের মতো এমন স্বীকারোক্তি বা কয়জন দেন? রাজধানীর প্রবেশদ্বার সদরঘাটে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এরকম আরো কিছু দৃশ্য। এবার গল্পটার একটু শুরুতে যাওয়া যাক। রাতে নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষ নিয়ে জেগে উঠছে সদরঘাট। দীর্ঘ ভ্রমণ শেষে রাজধানীতে পা রাখেন দেশের দক্ষিণাঞ্চলের মানুষজন। এবার গন্তব্যে যাবার পালা। বাক্স পেঁটরা নিয়ে তাই গণপরিবহনে ওঠার চেষ্টা। সমস্যা শুরু সেখানেই। অভিযোগ ছিল ভোরের সদরঘাটে যাত্রী হয়রানি পৌঁছায় চরমে। সত্যতা যাচাইয়ে যাত্রী বেশে বাসে ওঠার চেষ্টা। পুলিশের কাছে কত টাকা দেয়া লাগছে? 100 টাকা। টাকা কে নেয়? পুলিশে নেয়। কত লোক এটা নেয়? এই কারণে যাত্রীদের কাছ থেকে বেশি নিচ্ছ? 5 টাকা 10 টাকা আচ্ছা, আপনারা যেমনটি দেখছিলেন প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় পা রাখা মানুষগুলোর কাছ থেকে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে 10 থেকে 20 টাকা, এমনকি 50 টাকা বেশি পর্যন্ত। কারণ হিসেবে হেল্পাররা বলছেন এখানে গাড়ি ঢোকানোর আগে পুলিশকে অনেক বেশি পরিমাণ টাকা তাদেরকে দিতে হচ্ছে ঘুষ হিসেবে। ওই জায়গাতে ভিতরে আপনি পুলিশে টাকা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। 20 টাকা বেশি নিচ্ছি সকালে এখানে গাড়ি লাগাতে হয়। তবে নৈরাজ্যের শিকার যাত্রীরা বলছেন বাধ্য হয়ে দ্বিগুণেরও বেশি ভাড়ায় যেতে হচ্ছে তাদের। বাস পাইতেছি কি সারাদিন দেখি দাঁড়া থাকা সম্ভব? 30 টাকা বেশি গেলেও টাকা দিকে চাই লাভ হবে না। আমার ওখানে কাজ আছে, এই জন্য যাইতে হবে। এরা পুলিশের পয়সা দিয়ে এই এলাকায় ঢুকে ভাড়া বেশি নেয়। যে জায়গায় 30 টাকা ভাড়া সে জায়গায় 60 টাকা নেয়। আমাদের যাওয়ার দরকার। যদি ভাড়া বেশিও না হয় তাহলে আমাদের কিছু করার নাই তো। মিটারে কেউ যাচ্ছে না, তো এখন কন্টাক্টে যাইতে আমরা বাধ্য। যদিও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবহন মালিক সমিতি। একটা স্পেশাল সুযোগ নেওয়ার জন্য ওখানে গেছে, কিন্তু এরপর তাকে টার্মিনালে আসতে হবে। টার্মিনালে আসলে যে সিরিয়াল পায় সেখানে তাকে আমরা ব্যবস্থা নেওয়ার কিছুটা সুযোগ আছে আমাদের, সেইটা আমরা নেব। এদিকে পুলিশের কোনো সদস্য চাঁদাবাজিতে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। অনুসন্ধানের পর যদি দেখি হ্যাঁ এটা সত্য আছে, অবশ্যই সেই সদস্যের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়া ওই এলাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দেওয়ার কথা জানান তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। নদী ভাঙন যমুনার পাড়ের মানুষের কাছে নিত্যদিনের ব্যাপার। এই ভাঙনের সঙ্গে সংগ্রাম করেই বেঁচে থাকে এই অঞ্চলের মানুষ। তবে প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙন তীব্র হয়ে দেখা দিলেও এবছর শুষ্ক মৌসুমে পানি এসে পড়ায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের নেই কোনো উদ্যোগ, ফলে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের মানুষের। সিরাজগঞ্জ থেকে অমৃত সেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুণ্ডু।
এবার শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জের যমুনা নদী রুদ্ররূপ ধারণ করেছে। ভাঙছে সদর উপজেলার বাহুকা ও কাজীপুর উপজেলার শুভগাছা গ্রাম। প্রতিদিন বিলীন হচ্ছে গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ জনপদ। ইতিমধ্যে নদীতে হারিয়ে গেছে বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর স্রোত এখন আঘাত হানছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এটা অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাঁধের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি গ্রাম বলে আশঙ্কা এলাকাবাসীর। তাদের অভিযোগ, গত 2 মাস ধরে ভাঙন শুরু হলেও প্রতিরোধে জরুরি কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। 2 ভাঙ্গা দিয়ে এসে এক কান নইলাম ফেক বাড়ি ভেঙে গেল, আবার আর এক জায়গাত নইলাম ফেক বাড়ি ভেঙে গেল। বাড়ি ভেঙে যাবার আসে ঠাই নছি এক কানে শিখিনও ভাঙতেছে। তাহলে আমরা এখন কোন জায়গায় যাম? এই সাইডটা যদি বাদ বাড়া যায় তাহলে তো কোনো উপায় নাই। অবদার বাদ এর সন্নিকটে এক চাপ পলিবাড়ি অবদার বাদ ভেঙে যাবে, আমাদের আর থাকার জায়গা নাই। আজ পর্যন্ত কোনো অবদার ডিপার্টমেন্টে কোনো লোকজন যে এই জায়গায় যে দেখবার নিয়ে আসা তাও আসে না। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, বিভিন্ন সময়ে প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হলেও অনেক সময় অর্থের অভাবে কাজ করা সম্ভব হয় না। যমুনা নদীর ক্যারেক্টারিস্টিক চরিত্র এরকম সবসময় প্রতি বছরই 12 মাসে সেটা ভাঙন প্রতিরোধ থাকে। বিভিন্ন জায়গায় আমরা ভাঙন প্রতিরোধ করি, অনেক সময় আমরা অর্থের অভাবে কাজ করতে পারি না। ভাঙন অব্যাহত থাকলে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা, শিমলা সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ ভিটেহারা হবে বলে জানান এলাকাবাসী। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরমাণু শক্তি কমিশনের রিপোর্টের পরেও অসৎ উদ্দেশ্যে হাওরে ইউরেনিয়াম আছে বলে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তিনি কথা বলেন। বিএনপির বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপির কোন এক নেতা একেবারে যেন মহাজ্ঞানী বিজ্ঞানী, তিনি বলে দিলেন কি ভারত থেকে ইউরেনিয়াম এসে এই হাওর অঞ্চলে মাছ মেরে ফেলছে। এটা বৈজ্ঞানিক বিষয়, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ হবে, ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। তারা যদি ল্যাবরেটরিতে পরীক্ষা করে এভাবে দেখাতে পারলে জনগণ বিশ্বাস করবে, নইলে তাদের এই মিথ্যা অপপ্রচার জনগণ কখনো নেবে না। অযথা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। যে কারণে আমরা হয়তো পৌরসভা, মেয়র ইলেকশন বা সিটি কর্পোরেশন ইলেকশনে আমাদের প্রার্থী হেরে গেছে, বিএনপি জিতেছে, আবার কোথাও আমরা জিতেছি, কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা আমরা ঘটতে দেই নাই। এবং সেখানে ঠিক নির্বাচন কমিশন যেভাবে ইলেকশনটা পরিচালনা করতে চেয়েছে এবং ইলেকশন চলাকালীন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন ঠিক নির্বাচন কমিশন যেভাবে সাজাতে চেয়েছেন সেইভাবে সাজিয়েছে, যে নির্দেশনা দিয়েছেন সেটাই পালন করা হয়েছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনির হাওরের পর নতুন করে পাকনা হাওরের একটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে 9,500 হেক্টর জমির পাকা ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। এ পর্যন্ত 1,286 কোটি টাকার ক্ষতির তালিকা করেছে কৃষি বিভাগ। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওরের বাঁধ ভেঙে ফসল হানির পর এবার পাকনা হাওরের বাঁধ ভেঙে ফসল হানি হয়েছে ব্যাপক। এই এলাকার প্রায় 9,500 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ঘরে তোলার আগ মুহূর্তে পাকা ফসল হারিয়ে কৃষকরা দিশেহারা। 5টার সময় ভাঙছে, একটা বাতাস আসছিল দোকনাল, হঠাৎ করে আমার বান থেকে দেখছি আমি ফুল্লা টানার বান থেকে চাইছি, চাইয়া দেখি হঠাৎ করে উড়ার বান্ধে দা পানি ঢুকছে, যা আসিন সব তলিয়ে যা কিভাবে খাটছে খেদের খেয়াল আমরা খাটতেছি না। বাচ্চা ভাঙ্গা যাওয়ার পরে আমরা মনে করেন আমরা সবাই পানির উপরে বসবাস করা লাগছে, সব যা আছে আমরা কিন্তু ধরতে কিছুই নাই। গরু বাছুর কই ঘাস পানি খাইব, মানুষই কই খাইব, বুঝো আমরা নিয়ে আসছ। এলাকাবাসী মনে করছেন এই 15 কিলোমিটার বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম ও দুর্নীতি রয়েছে। বাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ, আমরা 1 সপ্তাহ আগে আমরা সেটা বলে আসছি। এখানে যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন, প্রশাসন যারা রয়েছেন, সবাইকে আমরা বলেছি। হাজার হাজার কৃষক এই বাঁধে আজ 24 দিন যাবত আমরা কাজ করছি। হ্যাঁ, রাত দিনে কষ্ট করে অনেক কাজ করছি। রফিনগর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান, উনি আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতিমধ্যে সুনামগঞ্জ এলাকায় অকাল বন্যায় ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে 1286 কোটি টাকা। পাকনা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় জামালগঞ্জের দিরাই এবং জগন্নাথপুরে প্রায় লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা সরকারি সাহায্য দাবি করছেন। জামালগঞ্জের পাকনা হাওরের বাঁধ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। ইউরেনিয়ামের কারণে হাওরে মাছ সহ জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে বলে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়াম নেই বলে বিজ্ঞানীরা যে রিপোর্ট দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই এটা অস্বীকার করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী। অকাল বন্যার পানির সাথে উজানের ইউরেনিয়ামের খনির বর্জ্য ভেসে আসার ফলে জলজ প্রাণীর মরণ ধরেছে। পানি পরীক্ষা ছাড়াই বলা হচ্ছে পানিতে কোনো তেজস্ক্রিয়তা নেই, কারণ এই সরকারের কোনো তদন্তই জনগণ বিশ্বাস করে না। পার্শ্ববর্তী দেশের সরকার বাংলাদেশের বর্তমান সরকারের এতই অকৃত্রিম বন্ধু যে বাংলাদেশের প্রতি ভারতের যে কোনো অন্যায়কেই এরা অন্যায় বলে মনে করে না। পাহাড়ি ঢলে হাওর এলাকায় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। টকশো ও সভা সমিতিতে কথার ঝড় না তুলে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। গতরাতে নেত্রকোনার ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এক মাস হইতে চললো, একটা বিচ্ছু খুঁজে দেখলাম না। আসেন, জনগণের পাশে দাঁড়ান। যারা ঢাকায় বৈশা খালেদা জিয়ার সব বড় বড় কথা বলেন, দুদিতে ফেনা বাজছে কথা বলতে বলতে কথা না বইলা অসুস্থ থাকলে ঘরে বসে দোয়া করেন মানুষ ভালো থাকুক, আর যারা সুস্থ আছে এলাকায় পাঠান। হাওর এলাকার মানুষ কেমনে আছে দেখেন সরজমিনে, তারপরে বক্তব্য দেন। না দেখা পরের কথায় এইসবে বইলা মানুষকে বিভ্রান্ত না করার জন্য আমি সবই অনুরোধ করব। সময় সংবাদে আরো থাকছে, সড়ক পথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রী চাপ বেড়েছে। বিমানের ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। অপচয় হয় বিপুল পরিমাণ অর্থের। বিশ্লেষকরা বলছেন, সব ধরনের প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়াতে হবে কর্তৃপক্ষকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, শিগগিরই নির্মাণ উপকরণ যাচাই করতে কেনা হবে স্ক্যানার মেশিন। অন্যদিকে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানালেন দক্ষিণের মেয়র। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। কখনো অলিগলি, ছোট রাস্তায়, কখনো বা প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে এসব পাইপ বসানো হয় নগরীর বিভিন্ন এলাকায়। এসব কর্মযজ্ঞে অতিষ্ঠময় হয়ে ওঠে স্বাভাবিক চলাফেরা। দুর্ভোগ পোহাতে হয় সব শ্রেণীর মানুষকে। এক সাইড ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এখান থেকে গড়ায় ওখানে নিতেছে, ভাঙতেছে। এই দেশ কবে আদৌ সুস্থ হবে কিনা, আদৌ সুস্থ হবে কিনা সেটা আমরা এখনো জানি না। নাগরিক সুবিধা দিতে আগের 24 ইঞ্চি পাইপ সরিয়ে এসব গলিতে বসানো হচ্ছে 42 ইঞ্চি, আর প্রধান সড়কে বসানো হচ্ছে 48 ইঞ্চি ব্যাসের পাইপ। তবে মানসম্পন্ন নির্মাণ উপকরণ না হওয়ায় 10 ফিট মাটির নিচে বসানোর আগেই ভেঙে পড়ছে পাইপগুলো। ভাঙা অংশগুলোর মাধ্যমে দেখা দেয়া নানা রঙের ইটের মিশ্রণই বলে দেয় কতটুকু টেকসই এই উপকরণগুলো। নগর সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা আর মনিটরিং না থাকায় দুর্নীতি বন্ধ হচ্ছে না। যথাসম্ভব দুর্নীতিমুক্ত হতে হবে, তা না হলে ওই 1 নম্বর ইটের বদলে 2 নম্বর 3 নম্বর এগুলো আসবে, বা এই জাতীয় নিম্নমানের বা নিম্নতর মানের দ্রব্যাদি জিনিসপত্র দিয়ে কার্য সম্পাদন। যদি আপনার মাঠ পর্যায়ে তদারকি না থাকে, যিনি কন্ট্রাক্টর আছেন তিনি তো বেশি লাভ করতে চাইবেন। সে যত ফাঁকি দেওয়া যেত মাটির নিচে কেউ দেখবে না। আবার যিনি তদারকি করেন তারও হচ্ছে যে তো মাটির নিচে আর কে দেখবে, কাজ হয়ে গেলে তো শেষ। তবে যথাযথভাবে মান যাচাই করতে শীঘ্রই ফ্যারো স্ক্যানার মেশিন কেনা হবে বলে জানায় ডিএনসিসি। আর স্থায়ী অবকাঠামো নির্মাণে মেগা প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ মেয়র। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সাইট থেকে রিজেক্ট করা হচ্ছে, তারপরে যদি 2-1টা থেকে থাকে উইল বি ভেরি সিরিয়াস। আমরা ফেরো স্ক্যানার কিনবো, পাইপ বসানোর আগে সবগুলো আমরা স্ক্যান করে বসাবো যে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিইনফোর্সমেন্ট আছে কিনা। আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি, কমন ইউটিলিটি ডাক্ট টানেল। এই প্রকল্পটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা প্রকল্প। এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রকল্পটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে একটা স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদে
নগর সরকারের কোনো বিকল্প নাই। নগরের বিভিন্ন ব্যবস্থাপনায় কাজ করা 22টি সংস্থাকে সমন্বয় না করা গেলে জনদুর্ভোগ কমবে না বলে মনে করেন এই নগরকর্তা। এখন এটা অনগোয়িং চলছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে ম্যালেরিয়া আক্রান্তের মোট সংখ্যার 80% বেশি পার্বত্য অঞ্চলে। দুর্গম এলাকায় লোকবল সংকট ও ভারত মিয়ানমার সীমান্তে সংক্রমণ বেড়ে যাওয়া সহ নানা কারণে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে অভিমত সংশ্লিষ্টদের। জাতিসংঘের এসডিজি গোল অনুযায়ী 2030 সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার সরকারের। মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের মোট জনগোষ্ঠীর 1,70,00,000 মানুষ রয়েছেন ম্যালেরিয়ার ঝুঁকিতে। ম্যালেরিয়া প্রবণ এলাকার মধ্যে 3 পার্বত্য জেলাকে উচ্চ প্রবণ এবং মধ্য ও নিম্ন প্রবণ হিসেবে আরো 10টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে 13 সালের তুলনায় 14 সালে হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও এরপর থেকে আবারও কমতে শুরু করে। 15 সালে 39,719 ও 16 সালে 27,737 জন আক্রান্ত হয়। চলতি বছর মার্চ পর্যন্ত 1,860 জন আক্রান্ত হলেও মারা গেছে মাত্র একজন। 60 বাড়ি বা 80 বাড়িতে আমরা ঘরে ঘরে রোগী খুঁজি এবং ওই বাড়িগুলোর আশেপাশে আমাদের এই মশকের প্রজনন স্থান আছে কিনা এবং অ্যাডাল্ট মশা আছে কিনা এটার একটা এন্টোমোলজিক্যাল সার্ভে হয় এবং ওখানে ফোকাল স্প্রে হয়। তো এই কার্যক্রম তখন যদি আমরা উচ্চ প্রবণ জেলাগুলোতেও শুরু করি ক্রমান্বয়ে, তখন দেখা যাবে ধীরে ধীরে আমরা পুরো দেশ ধাপে ধাপে আমরা নির্মূলের দিকে এগোচ্ছি। 14 সালে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় 2020 সালে বাংলাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে করা হয় 30 সাল। দেশি বিদেশি ফান্ড পর্যাপ্ত থাকায় 30 সালের মধ্যেই নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। ময়মনসিংহ অঞ্চল, সিলেট অঞ্চল, এই দুইটি বিভাগের 8টি জেলাকে আমরা 2021 সালের মধ্যে আমরা নির্মূল করতে চাই। এর পরের ধাপে চট্টগ্রাম এবং কক্সবাজার, সবশেষে যেটি আমাদের সবচেয়ে হাই বার্ডেন এলাকা চিটাগাং হিল ট্র্যাক ডিস্ট্রিক্টে আমরা 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল করতে সক্ষম হব। নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া প্রবণ এলাকায় এখন পর্যন্ত কীটনাশকযুক্ত 78 লাখ দীর্ঘমেয়াদী মশারি বিতরণ করা হয়েছে। ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা বাড়িয়ে দ্রুত রোগ শনাক্তের পাশাপাশি দুর্গম অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা সেবা সরবরাহের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় একই পরিবারের 3 জন সহ সিএনজি অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। গতরাতে সদর দক্ষিণ উপজেলার বড়ল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। পথে বাসটি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বড়ল এলাকার বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের 3 জন নিহত হন। আহত হন 3 জন। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সিএনজি চালক বাচ্চু মিয়া মারা যান। লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড়ে পুলিশ ফাঁড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। গতকাল বিকেলে রামগতির কয়েকটি ইউনিয়ন এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এরপর হঠাৎ ভারী বর্ষণ ও দমকা হওয়ার সঙ্গে শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় রামগতির বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, আসিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, 2টি মসজিদ ও বড়খেরির পুলিশ ফাঁড়ি সহ চরগাজী ইউনিয়নের 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে কয়েকশো গাছপালা। ফলে গৃহহীন হয়ে পড়েন কয়েকশো মানুষ। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আমার স্কুলের 7টা ক্লাসরুমের পুরা উপরে টিন নিয়ে গেছে এবং পুরা 7টা ক্লাসরুমে তছনছ করে গেছে। ঘূর্ণিঝড়ে আমার বসতঘর এবং ফাঁকের ঘর এবং পানির কল সহ নিয়ে হালাইছে। আমার ঘর বাড়ি ও ছাগল গরু সব অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার 2টা বোন অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অ্যাসেসমেন্ট করা হচ্ছে। অ্যাসেসমেন্ট করার সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরই ফরমের মাধ্যমে প্রেরণ করা হবে। ইতিমধ্যে উক্ত ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
কুষ্টিয়ায় একটি প্লাইউড কারখানার বয়লার বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরো 3 জন। এছাড়া উদ্ধার কাজের সময় এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। গতকাল দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ ছাদের রেলিং ভেঙে বয়লারের উপর পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ আরো 3 শ্রমিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কাজ করতে করতে অটোমেটিক আগুন হলো, তখন আমাদের গায়ে আগুনের আসতে আমরা তখন ছোটাছুটি করে যার মতো চলে যায় আর কি। তা আমার হাতটা পুড়ে গেছে। কেমিক্যাল বিস্ফোরণ হয়ে 2 জন জায়গায় নিহত হয় এবং 3 জন শ্রমিক অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ফায়ার সার্ভিসের একজন কর্মী অসুস্থ হয়। নরসিংদীতে একটি গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ সুতা ও তুলা। ভোরে সদর উপজেলার সাহেব প্রতাপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় অলিউল্লাহ এন্টারপ্রাইজের সুতা ও তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ার কুণ্ডলিতে ঢাকা পড়ে আশপাশের এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 4 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনটা লাগার কারণ সম্বন্ধে আমরা এখনো বুঝতে পারিনি, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। বর্তমানে আগুনটা নিয়ন্ত্রণে আছে, আগুন বাড়ার সম্ভাবনা নাই। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। তিনি আরও জানান, রাজশাহী মেডিকেলের মর্গে 3 সদস্যের একটি বোর্ড রাউধার দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করেন। পরে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। এর আগে গতকাল সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর উপস্থিতিতে নগরীর হেতুমখা কবরস্থান থেকে পুনরায় ময়নাতদন্তের জন্য রাউধার লাশ তোলা হয়। এ সময় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ শফি ইকবাল সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 29 মার্চ রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা করেন তার বাবা মোহাম্মদ আতিফ। পরে গত 18 এপ্রিল তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আবারও ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত। সময় সংবাদে আরও থাকছে, কয়েকদিনের ভারী বর্ষণে গোপালগঞ্জে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির তরমুজ। কৃষকের মাথায় হাত, ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে জানালো কৃষি বিভাগ। যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হলো পবিত্র লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত্রি। ধর্মপ্রাণ মুসলমানরা কুরআন তেলাওয়াত, নামাজ আদায়, জিকির ও মোনাজাতের মাধ্যমে অতিবাহিত করেন রাতটি। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এ রাতেই মুসলমানদের জন্য নামাজের বিধান নিয়ে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ মসজিদে চলে এমন দোয়া মোনাজাত, কারণ এই রাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাক্ষাৎ লাভ করেছিলেন আল্লাহর। ইসলাম ধর্মাবলম্বীদের এমন বিশ্বাসে ধর্মপ্রাণ মুসলমানরা রাত অবধি তেলাওয়াত, নামাজ আর জিকিরে মশগুল। মূলত মাগরিবের নামাজের পরই সবে মেরাজের রাত্রির ইবাদতে যোগ দেবার জন্য মসজিদমুখী হয় মুসল্লিরা, যাদের কণ্ঠে ছিল সমগ্র বিশ্ববাসীর জন্য সুন্দর পৃথিবীর কামনা। আজকে আমাদের প্রিয় নবী আল্লাহর সাথে দেখা করেছে। সারা পৃথিবীর মানুষ যেন শান্তিতে বসবাস করে এবং শান্তিতে থাকে এবং মানুষ মিলেমিশে থাকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বার্তা দুনিয়াবাসীকে, মানব জাতিকে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এরপরে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলা। দোজাহানে যত সকল বান্দা আছে, সকল ধর্মের মানুষই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, সকলের জন্য দোয়া করেছি। আর দেশের জন্য তো অবশ্যই দোয়া করেছি, দেশের যাতে উন্নত হয়, পরিবার পরিজন নিয়ে যে ভালোভাবে চলতে পারি, আমরা যাতে সকলে মুসলমান যাতে শান্তিতে বসবাস করতে পারি। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, এই রাতে ইবাদতের বিশেষ কোনো নির্দেশনা না থাকলেও নামাজ ও রোজার মাধ্যমে দিনটিকে স্মরণ করা উত্তম। আমাদের জন্য এই মেরাজ রজনীতে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
একটা বিশেষ ইবাদত আল্লাহ পাক পাঠিয়েছেন এবং দান করেছেন হাদিয়া হিসেবে, সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং একই সাথে যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার যেটা নামাজ, এই নামাজ আদায়ের ব্যাপারে আমরা কতটা যত্নবান, এটার ব্যাপারে আমাদের নিজেদের একটু বিবেচনা বা বিশ্লেষণ করা উচিত। নবুয়তের 11তম বছরে হিজরি 620 খ্রিস্টাব্দে মক্কার মসজিদুল হারাম থেকে যাত্রা শুরু করে আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। নানা সমস্যা আর প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকলেও জাহাজের আসার পরিমাণ বাড়ার পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ার মধ্য দিয়ে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম 130 বছরে পা রাখল। দীর্ঘ এ পথ পরিক্রমায় যতটা উন্নয়ন প্রয়োজন ছিল তা হয়নি। ব্যবসায়ীরা বলছেন বন্দরের সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি দরকার। বন্দর কর্মকর্তার দাবি সুযোগ সুবিধা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এ বন্দর দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যবসায়ী এবং ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব 4th শতকে পোতাশ্রয় হিসেবে ব্যবহার করা হতো কর্ণফুলী নদীর তীরবর্তী আজকের চট্টগ্রাম বন্দর। আধুনিক বন্দর হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে 1887 সালে। একসময় এর নাম ছিল পোর্ট এ গ্র্যান্ড। এই বন্দর যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। নেই কন্টেনার রাখার পর্যাপ্ত জায়গা ও কন্টেনার হ্যান্ডেলিং এর অত্যাধুনিক যন্ত্রপাতি। তারপরও গত বছর প্রায় 23 লাখ কন্টেনার হ্যান্ডেলিং ও 1,500-এর বেশি জাহাজ আসার রেকর্ড করেছে বন্দরটি। অগ্রগতি ধরে রাখতে বন্দর সংশ্লিষ্টরা এর সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। আমরা গেন্টি ক্রেনের কথা বলতেছি, আমরা এখানে ইকুইপমেন্টের কথা বলতেছি, সক্ষম এবং আধুনিক ইকুইপমেন্টের কথা বলতেছি। এগুলি হলে পরে তাহলে সক্ষমতা বাড়বে। যেটির অভাব এখনো আছে, আধুনিক যেটি নির্মাণ করা হয়েছে 5টা, কিন্তু সেটাতে গ্যান্টি স্থাপন না করাতে ওগুলা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই অবস্থায় সক্ষমতা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, সেটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমাদের সমস্ত কিছু প্রায় চূড়ান্ত। আমরা $250 মিলিয়ন এখানে ইনভেস্ট করছি। এর পাশাপাশি আমরা প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে, সেটি হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। বছরে মাত্র 50,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং এর সক্ষমতা নিয়ে শুরু করা চট্টগ্রাম বন্দর এখন 7 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করছে। শিপিং বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন লয়েড লিস্টের 100টি শীর্ষস্থানীয় বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 76-এ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়কপথে দীর্ঘ সময়ের কারণে ঢাকা কক্সবাজার রুটে আকাশপথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের অভিযোগ, হয়রানির পাশাপাশি বেশি দামে টিকিট কিনতে হচ্ছে তাদের। পর্যটন শিল্পের বিকাশে এই রুটের বিমান ভাড়া কমানোর দাবি পর্যটন ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে কক্সবাজার 440 কিলোমিটার দূরত্বের সড়কপথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। সাথে যানজটের বাড়তি বিড়ম্বনা তো রয়েছেই। তাই 1 ঘন্টার কম সময়ে এ পথ পাড়ি দিতে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথ। ফলে এ রুটে প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ। শুক্র ও শনিবার সহ অন্যান্য ছুটির দিনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায় কয়েক গুণ। ফলে টিকিট পেতে বাড়তি ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হয় বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া কক্সবাজার ঢাকা রুটে রাত্রিকালীন বিমান চলাচলের দাবিও জানান পর্যটকরা। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন এয়ারের যে টিকিটগুলো থাকে সেগুলো পাওয়া যায় না, অথচ অতিরিক্ত টাকা দিলে সেই টিকিট ঠিকই পাওয়া যাচ্ছে। এতে তো যাত্রীদের ভোগান্তি হচ্ছে, তাই না? বাসে উঠে ভোরের দিকে বা সকালে ঢাকায় পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যারা রাত্রেবেলা প্লেনে ভ্রমণ করতে চায় তাদের জন্য কিন্তু কোনো ফ্যাসিলিটিস নেই। যাত্রী চাপ বেশি থাকে ছুটির দিনগুলোতে টিকিটের মূল্য একটু বেশি হলেও অন্যান্য দিনগুলোতে মূল্য স্বাভাবিক থাকার কথা জানালেন কাউন্টার ম্যানেজার। শুক্রবার এবং শনিবারে পর্যটকদের প্রচুর আগমন ঘটে কক্সবাজারে ওনাদের ভ্রমণের জন্য। এই দিনে একটু ফেয়ার একটু বেশি থাকে। সোমবার, বুধবার বা মঙ্গলবার এই দিনে খুব কম ফেয়ার থাকে। এদিকে হোটেল মালিক সমিতি পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার ঢাকা আকাশপথে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। এই টিকিটের মূল্যটা যদি 3 থেকে 4 হাজারের মধ্যে রাখা যায় তাহলে এখানে অধিক পর্যটক আসার আগ্রহ প্রকাশ করবে। কক্সবাজার বিমানবন্দর ম্যানেজারের দেওয়া তথ্য মতে কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন 12টি ফ্লাইটে চলাচল করছে 800-র অধিক যাত্রী। সময় সংবাদ, কক্সবাজার।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির তরমুজ। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় তরমুজ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ কৃষকদের। এদিকে সরকারি সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এস.এম. আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ, বুরুয়া ও হিজলবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের কৃষক গত কয়েক বছর ধরে তরমুজ চাষ করছেন। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে পানি জমে নষ্ট হয়ে গেছে কয়েকশো একর জমির তরমুজ। লাভের আশায় ব্যাংক থেকে ঋণ নিয়ে তরমুজের আবাদ করেছিলেন অনেক চাষি। হঠাৎ বৃষ্টিতে তরমুজ নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্ষেতের তো অনেক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হয়ে গেছে, তলিয়ে গেছে। সার ওষুধ জল দিয়ে কয়েকদিন রাখছি, এখন তো রাখাই যাচ্ছে না। আমরা তরমুজ করছি, তাই 3-4 বিঘা পর্যন্ত তরমুজের চাষি, এখন ধরে 1 টাকা বেচা কিনে করতে পারি নাই। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই যাতে পাইপ ড্রেন করে চাষিদের এই বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় এবং তারা সমবায় সমিতির লোন নিয়ে চাষগুলি করে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ড্রেনেজ ব্যবস্থার অত্যন্ত নিম্ন, এখানে যদি আমরা ড্রেন করতে পারি, পাশাপাশি কিছু এলএলপি মেশিন, পানি নামানোর জন্য কিছু মেশিন দেওয়া যায়, তাহলে হয়তো বা কৃষকরা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এটা রিপোর্ট করেছি এবং আমরা তার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও প্রস্তুত করছি। তো পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ আসা মাত্রই এটা গ্রহণ করা হবে। চলতি বছর গোপালগঞ্জের কোটালীপাড়ার 25টি গ্রামে প্রায় 1100 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। বৃষ্টিতে প্রায় 200 হেক্টর জমির তরমুজ নষ্ট হয়ে গেছে। সময় সংবাদ, গোপালগঞ্জ। মেহেরপুর ও সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকাল 4টা পর্যন্ত। মেহেরপুর পৌরসভার 15টি কেন্দ্রে সকালে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী 4 জন। ভোটার রয়েছেন 30,965 জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের বাইরের খবর। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশের 26 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। সোমবার রাজ্যের আদিবাসী অধ্যুষিত সুকমা শহরের কালাপাথর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের জরুরি চিকিৎসা দিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে রায়পুর ও জগদলপুরের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং তার দিল্লি সফর সংক্ষিপ্ত করে রায়পুরে ফিরেছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। ভারতের 74 ব্যাটালিয়নের ওই পুলিশ সদস্যরা সুকমা অঞ্চলের আবাসন, পয় নিষ্কাশন এবং রাস্তাঘাট নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্বে ছিলেন। চিলিতে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। চলতি সপ্তাহে এ নিয়ে দেশটিতে 2 বার ভূমিকম্প আঘাত হানল। ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সোমবার উপকূলীয় শহর পারাইসো থেকে 35 কিলোমিটার দূরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি বাড়িতে আগুন লেগে শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে কুইন্স ভিলেজ আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়িতে অবস্থানরত 5 জনের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতদের মধ্যে 3টি শিশু রয়েছে বলে জানানো হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখছে। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান ভাবছেন বাংলাদেশ ক্রিকেট দলের উদীয়মান
তারকা মেহেদী হাসান মিরাজ। দলের সুযোগ পেয়ে অনূর্ধ্ব 19-এর হয়ে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের ক্যাম্পিং এর সিদ্ধান্তকে বেশ বড় সুযোগ বলে মনে করছেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টে আসলে নিজে খেলতে পারবো এরকম ভাবতেও পারি না ফার্স্টের দিকে, বাট চান্স পেয়ে খুব ভালো লাগতেছে। আর চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং দেশের হয়ে সর্বোচ্চটা করার জন্য। ইংল্যান্ডের কন্ডিশন কিভাবে হয়, আন্ডার 19 যখন খেলেছি ওখানে আমি দেখেছি, ওখানে আসলে ওইরকম টার্ন করে না, উইকেটে বল বাউন্স থাকে, এগুলো আমি আমার মাথায় আছে। বাট চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা দিয়ে বেস্ট খেলার জন্য। ইংল্যান্ডে 10 দিন যে প্র্যাকটিস করবো, ওই প্র্যাকটিসে যে কাজে লাগানোর চেষ্টা করবো। তারপর আয়ারল্যান্ড ট্রাইনেশন সিরিজ আছে, ওখানে 3-4টা ম্যাচ মানে যদি অপরচুনিটি পাই খেলতে পারলে তখন আরো ভালো বুঝতে পারবো। আইপিএল এর খবর। প্লে অফ নিশ্চিতের রেসে টিকে থাকতে আজ রাতে মাঠে নামছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এখন পর্যন্ত খেলা 7 ম্যাচের 4টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদ। দলে মিডল অর্ডার ব্যাটিং সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির খবর, চোটের কারণে গেল ম্যাচ না খেললেও আজ একাদশে ফিরছেন যুবরাজ সিং। দলের বিদেশি রিক্রুটরা ভালো ফর্মে থাকায় এ ম্যাচেও খেলার সম্ভাবনা নেই মুস্তাফিজুর রহমানের। অন্যদিকে খুব একটা ভালো অবস্থানে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গেইল ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নিয়েও মাত্র 2টি ম্যাচে জয় পেয়েছেন বিরাট কোহলির দল। রাজশাহী মহানগরীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এই মুহূর্তে কোটবাড়ি এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, শাতিলা, আপনি শুনেছেন যে রাজশাহী মহানগরীর কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আমরা এখন কোটবাড়ি এলাকার টুলটুলিপাড়ায় আছি, যেখানে মূলত এই পুলিশ ঘিরে রেখেছে। আমরা এখনো ভিতরে যেতে পারিনি। এর ভেতরে অনেক পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা রয়েছেন। তবে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যেসব উৎসুক জনতা বা লোকজন এদিক দিয়ে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে নিষেধ করার বাধা দিচ্ছে এই পুলিশ। তবে আমরা যেটি শুনতে পাচ্ছি পুলিশের কর্মকর্তাদের কাছ থেকে, সেটি হচ্ছে বেশ কয়েকটি বাড়িকে ঘিরে তারা এই অভিযান পরিচালনা করার কথা চিন্তা ভাবনা করছেন। তবে 1টি বা 2টি এটি এখনো তারা নির্দিষ্ট করে আমাদেরকে বলতে পারেনি। তারা বলছেন যে এই মূলত টুলটুলিপাড়া এলাকাটা পুরোই তারা ঘিরে রেখেছেন। মূলত হয়তো 2টি বা 3টি বাড়িকে তাদের মূল টার্গেট এবং এই আস্তানা সন্দেহেই মূলত তারা ঘিরে রেখেছেন বলে আমাদেরকে বলছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্বশীল কর্মকর্তা কিন্তু মিডিয়ার সামনে এখন পর্যন্ত এই জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ি ঘিরে রেখেছে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতে রাজি হননি। এবং এখন পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে আমরা কোনো জঙ্গি আস্তানা এর মধ্যে কয়জন আছে, জঙ্গি আছে কিনা এই বিষয়গুলো নিয়ে নিশ্চিত এখনো তারা কিছুই বলতে পারছেন না। তবে বলছেন যে হয়তো আর কিছুক্ষণ পরে তারা অভিযান পরিচালনা করবেন এবং অভিযান পরিচালনার পরই তারা বলতে পারবেন যে এখানে আসলে কয়জন জঙ্গি আছে বা কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য আছে কিনা আসলে। তো এই ছিল শাতিলা আমার কাছে টুলটুলিপাড়া থেকে এখন পর্যন্ত সর্বশেষ। রাজশাহী কোটবাড়ি এলাকা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে যে এলাকা ঘিরে রেখেছে পুলিশ, সেখানকার সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।